নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বাংলাদেশের মাটিতে যা ঘটছে তা সাধারণ নয়। গত 1.5-2 মাস ধরে হঠাৎ করেই খবরের শিরোনামে, কিন্তু অন্য কারণে ভারতের আননোন মেন, অখ্যাত মানুষেরা হঠাৎ করেই বাংলাদেশে চূড়ান্ত অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে প্রচুর স্পেকুলেশন হচ্ছে, নানান রকম থিওরি সামনে আসছে, ফ্যাক্ট চেক করারও চেষ্টা চলছে। কিন্তু এসব গোলমালের মধ্যে আসল সত্যিটা কি? আজকের এই অ্যানালিসিসে আমরা চেষ্টা করব এই ডটগুলোকে কানেক্ট করতে। আমি কোনো স্পেকুলেশনে যাব না, আমি শুধু রিপোর্টেড ফ্যাক্টস, যে নয়েজ বা গুঞ্জন শোনা যাচ্ছে আর যে স্পেকুলেশনগুলো মার্কেটে চলছে সেগুলো আপনাদের সামনে রাখব। সিদ্ধান্ত আপনি নেবেন। কিন্তু একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের শ্যাডো ওয়ারফেয়ারে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বাইরে থেকে নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। কিন্তু একটা প্যাটার্ন আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। একটা খেলা চলছে আর সেই খেলার নিয়ম ভারত বদলে দিয়েছে। বন্ধুরা, প্রথমে বুঝতে হবে এই সব কিছুর শুরু কোথা থেকে, মূল প্ল্যানটা কি ছিল। পাকিস্তানের একটা বহু পুরনো মডেল আছে। যখনই তারা পশ্চিম দিক থেকে সুবিধা করতে পারে না, তারা ভারতের পূর্ব দিক অর্থাৎ ইস্টকে টার্গেট করে। এই প্রশ্নটা অনেক বড় বড় ডিপ্লোম্যাট এবং মিলিটারি জেনারেলদেরও করা হয়েছে। জেনারেল পান্ডে এবং অ্যাম্বাসেডর ভোরার মতো ব্যক্তিত্বরাও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তানের সরাসরি হিট করার ক্যাপাসিটি হয়তো নেই, কিন্তু তারা আমাদের ইন্টারনাল ইস্যুজে হস্তক্ষেপ করার চেষ্টা সবসময়ই করেছে। আর এই ইস্টার্ন স্ট্র্যাটেজির জন্য তাদের দরকার বাংলাদেশকে। শুধু পাকিস্তান নয়, এই খেলায় আর এক বড় প্লেয়ার আছে, চায়না। প্ল্যানটা ছিল ভারতকে পূর্ব দিক থেকে চেপে ধরা, আর এর জন্য দুটো প্রাইমারি লোকেশন বাছাও হয়েছিল। এই দুটো লোকেশনের জিওগ্রাফি, সিকিউরিটি ডাইনামিক্স সম্পূর্ণ আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, ভারতকে অস্বস্তিতে ফেলা। প্রথম টার্গেট, যেটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে, সেটা হচ্ছে শিলিগুড়ির দক্ষিণের এলাকা। ভাবুন, শিলিগুড়ি করিডর আমাদের চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে নর্থ ইস্টকে জুড়ে রেখেছে এই সরু একটা ফালি জায়গা। চীন খুব ভালো করেই জানে সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে যাওয়া ব্যয়বহুল, তাই তারা চিপ রেটে খুব সস্তায় পাকিস্তান এবং বাংলাদেশকে হায়ার করতে পারে ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য। এই অঞ্চলে একটা এয়ারবেস অ্যাক্টিভেট করার গল্প অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। প্ল্যানটা ছিল চীন শিলিগুড়ির কাছে এমন একটা থ্রেট তৈরি করবে যাতে ভারত সবসময় চাপে থাকে, আর এই কাজে চীন আর পাকিস্তান একসাথেই আসবে। ভারতকে নিচ থেকে অর্থাৎ শিলিগুড়ির দক্ষিণ দিক থেকে থ্রেটেন করা হবে। এটা হলো প্রথম অ্যাঙ্গেল। দ্বিতীয় টার্গেটটা আরও ভয়ঙ্কর। চট্টগ্রাম হিল ট্র্যাক্স থেকে নিচে নামলে যে কোস্টাল এলাকা অর্থাৎ কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড, এই পুরো রিজিয়নটা, এই এলাকাটা মায়ানমারের রাখাইন স্টেটের সঙ্গে একদম লাগোয়া। এখানে একটা করিডোর বানানোর কথা হচ্ছিল। এই করিডোরটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব পরিষ্কার। ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলো যেখানে এথনিক ইস্যু আছে, ট্রাইবাল ইস্যু আছে, বা যেখানে আগে স্বাধীনতার দাবি উঠেছে, সেই সব ঘাগুলোকে আবার খুঁচিয়ে তোলা। এই করিডোর দিয়ে ইলিগাল ইমিগ্রেশন, ড্রাগস আর হাতিয়ার বর্ডারের এপারে পাস করানো হবে। মণিপুর যেভাবে জ্বলছে সেই রকম পরিস্থিতি ত্রিপুরা, মিজোরাম বা অন্য রাজ্যগুলোতেও তৈরি করার একটা মাস্টার প্ল্যান এটা। এই রাখাইন করিডোরে আরাকান আর্মির মতো গ্রুপগুলো অ্যাক্টিভ। প্ল্যানটা ছিল এই অঞ্চলে কনফ্লিক্ট তৈরি করা হবে, তাতে বাইরের শক্তি ইন্টারভেনশন বা হস্তক্ষেপ করার বাহানা পেয়ে যাবে। ইন্টারভেনশন কে করবে? করবে ওয়েস্ট অর্থাৎ পশ্চিমী শক্তিরা। আর তাকে ডিফেন্ড করার নামে কে ঢুকবে? ঢুকবে চায়না। এই পুরো ক্যাওয়াজ বা বিশৃঙ্খলার মধ্যে আসল ফায়দা তুলবে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, যারা সরাসরি ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের ফ্র্যাজাইল পিস বা ভঙ্গুর শান্তিকে নষ্ট করতে চাই। এতক্ষণ গেল থিওরি, এবার আসুন ফ্যাক্টসে। হঠাৎ করে খবর এলো ঢাকার ওয়েস্টিম হোটেলে এক আমেরিকান নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। নাম জ্যাকসন। সাধারণ নাগরিক নয়, ইনি ইউএস স্পেশাল ফোর্সেসের প্রাক্তন সদস্য। বিজনেস ট্রিপে বাংলাদেশে এসেছিলেন। বন্ধুরা, একটা কমন সেন্সের কথা ভাবুন। ইউএস স্পেশাল ফোর্সেসের একজন ফুললি এবল বডিড ম্যান
ঢাকার হোটেলে বিজনেস ট্রিপে কি করছিলেন। এই ধরনের লোকেরা আসলে হ্যান্ডলার হয়। এদের কাজ হলো স্থানীয় র্যাডিক্যাল অর্গানাইজেশন, বিভিন্ন এজেন্সি এবং প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা, ফান্ডিং করা, অস্ত্র দেওয়া এবং টার্গেট সেট করে দেওয়া। এই মৃত্যুর ঘটনাটাকে ভয়ঙ্করভাবে ধামাচাপা বা কভার আপ করার চেষ্টা করা হয়। প্রথমে খবর ছড়ায় যে লোকটার হোটেল বুকিং আমেরিকান এজেন্সি থেকে করা হয়েছিল। মৃত্যুর খবর পেয়েই অ্যাম্বাসির লোক ছুটে আসে, পুরো এলাকা সুইপ করে সমস্ত এভিডেন্স পরিষ্কার করে দেয়। তারপর ঢাকা পুলিশ তদন্ত করতে ঢোকে। পরে অ্যাম্বাসি থেকে বলা হয়, না, এটা পার্সোনাল ট্রিপ ছিল, অ্যাম্বাসির কোনো রোল নেই। এমনকি আমেরিকায় খবর রটিয়ে দেওয়া হয় যে লোকটা জীবিত আছে, তার কিছুই হয়নি, অথচ তার বডি পড়ে আছে ঢাকায়। এর মানে পরিষ্কার, এই লোকটা কোনো একটা বড় প্রজেক্টে এই বাংলাদেশে এসেছিল। আর এই প্রজেক্টটা নিঃসন্দেহে এই কক্সবাজার মায়ানমার বর্ডারের আশেপাশেই হওয়ার কথা, যেটা সরাসরি ভারতের সিকিউরিটির জন্য একটা বিশাল থ্রেট। জ্যাকসনের ঘটনাটা আগস্ট সেপ্টেম্বরের। এর রেশ কাটতে না কাটতেই ঠিক কিছুদিন পরেই আবার খবর। এবার স্থান ঢাকার শেরাটন হোটেল। আবার বাংলাদেশ, আবার ঢাকা। খবর আসে এক টপ আইএসআই এজেন্টকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একদম ফিট মাস্কুলার একজন এজেন্ট। যদিও বাংলাদেশের সোর্সগুলো এই ব্যাপারে একদম চুপ। ভারতের বিশেষ কিছু মিডিয়া গ্রুপ এটাকে ফেক নিউজ বলার চেষ্টা করছে, কিন্তু স্পেকুলেশন যেটা চলছে সেটা হলো কোনো এক অজানা দেশভক্ত আবার একটা স্ট্রাইক করেছে। পরপর দুটো হাই প্রোফাইল ডেথ, একজন ইউএস স্পেশাল ফোর্সেসের হ্যান্ডলার আর একজন টপ আইএসআই এজেন্ট। দুজনেই এমন একটা জায়গায় যেখান থেকে ভারতের ইস্টার্ন স্ট্র্যাটেজিকে আঘাত করার প্ল্যানিং চলছিল। বন্ধুরা, আপনারা কি ডটসগুলো কানেক্ট করতে পারছেন? আননোন মেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে অ্যাকশানগুলো হচ্ছে এগুলো বিচ্ছিন্ন নয়, এটা ভারতের একটা নতুন ডকট্রিন বা নীতির প্রতিফলন। ভারত একটা নতুন বেঞ্চমার্ক সেট করে দিয়েছে। আগে আমাদের উপর প্রক্সি ওয়ারফেয়ার হতো, লো ইন্টেন্সিটি কাইনেটিক স্ট্রাইক হতো, আর আমরা ডিফেন্সিভ খেলতাম। কিন্তু এখন ভারত বলে দিয়েছে, তোমরা যদি টেরর অ্যাটাক করো, আমরা সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবেই ধরব। এর মানে এই নয় যে আমরা যুদ্ধ ঘোষণা করে দেব। এর জলজান্ত উদাহরণ হলো অপারেশন সিন্দুর। এটাকে আমরা অপারেশন সিন্দুর বলি, ওয়ার সিন্দুর নয়। জেনারেল পান্ডে নিজে বলেছেন এটা ছিল একটা লং পিরিয়ডের সিজফায়ার ভায়োলেশন, যেখানে আমরা পাকিস্তানকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে নতুন ভারত আসলে কি জিনিস। এই যে অপারেশন সিন্দুর, এটা ছিল একটা মেসেজ, এটা ছিল পশ্চিমের জন্য। কিন্তু ভারত শুধু পশ্চিমে তাকিয়ে বসে নেই। অপারেশন সিন্দুরের ঠিক পরেই জুলাই মাসে ভারত মায়ানমারের ভেতরেও একটা স্ট্রাইক করে। এটা ছিল ইস্ট অ্যান্ড ওয়েস্ট ব্যালেন্স করার মেসেজ, যে আমরা শুধু পাকিস্তানকে নয়, পূর্ব দিক থেকে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরও ছাড়ব না। মজার ব্যাপার হলো, আমরা মায়ানমারে স্ট্রাইক করি, অথচ মায়ানমারের মিলিটারি জান্তা বা সরকার কোনো রিয়াকশানই দেয় না। এর দুটো মানে, এক, আমাদের কাছে প্লাসিবল ডেনিবিলিটি আছে, অর্থাৎ আমরা বলতেই পারি যে আমরা করিনি, হয়তো আননোন ড্রোন স্ট্রাইক হয়েছে। দুই, আমরা ওখানকার মিলিটারি হুন্তার সাথেও কথা বলে স্ট্রাইক করি, আবার যে রেবেল গ্রুপগুলোর সাথে আমাদের রেয়ার আর্থ ডিল আছে তাদের সাথেও কথা বলে তবেই আঘাত করি। ভারতের পলিসি এখন খুব সিম্পল, দেখো ভাই, আমরা সবার বন্ধু, কিন্তু যদি কেউ ভারতের বিরুদ্ধে দাঁড়ায় তো সে যেই হোক না কেন, উই উইল হিট দেম। হয় আমাদের বন্ধু হয়ে থাকো, আর যদি নিজের নাম লাল বইতে তুলতে চাও তাহলে তুলে নাও, তারপর আমরা তোমাকেও রাইট অফ করে দেবো। এই অ্যাপ্রোচটাই এখন ভারতের নতুন পলিসি। এই পুরো খেলাটা আরও জটিল হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের ভেতরে এখন একটা অন্য খেলাও চলছে। সেটা হলো আমেরিকা বনাম চায়না। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের ভেতরেও আমেরিকা বনাম চায়না তীব্র আকার ধারণ করেছে। এই দুটো দেশই, অর্থাৎ আমেরিকা এবং চায়না, নিজেদের স্বার্থে পাকিস্তান এবং বাংলাদেশকে খুব সস্তায় হায়ার করেছে। কিসের জন্য? ভারতকে থ্রেটেন করার জন্য। একদিকে চীন চাইছে শিলিগুড়িতে থ্রেট তৈরি করতে, অন্যদিকে আমেরিকা চাইছে রাখাইন করিডোরে ইন্টারভেনশন করতে। এই দুই বড় শক্তির খেলার মধ্যে পড়ে পাকিস্তান আর বাংলাদেশ দুই দেশই ভারতের জন্য প্রক্সি থ্রেট তৈরি করছে, আর ভারত এইসব প্লেয়ারদেরই মেসেজ দিচ্ছে।
এবার আসুন দেখি এর বাইরের খেলার প্রভাব ভেতরে কিভাবে পড়ছে। আমরা মায়ানমারের চীন স্টেটের কথা বলছিলাম, সেখান থেকেই কুকি চীন ইস্যুটা সরাসরি মণিপুরকে এফেক্ট করছে। মণিপুরে একদিকে কুকি চীন, একদিকে মেইতেই, আর একদিকে নাগারা। হঠাৎ করে আমরা দেখলাম মায়ানমারের ভেতরে সেই সব নাগা ক্যাম্পের উপর ড্রোন স্ট্রাইক হলো, যেগুলো NSCN-KYA গ্রুপের, অর্থাৎ এই গ্রুপটা চায়না সাপোর্টেড এবং ভারতের সরকারের সাথে কথা বলতে রাজি নয়। ভারত এদের উপর স্ট্রাইক করলো, আর ঠিক সেই স্ট্রাইকের পরেই কি হলো, NSCN-এর যে গ্রুপটা ভারত সরকারের সাথে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে আছে, অর্থাৎ ইশাক মুইডা গ্রুপ, তাদের সুপ্রিম লিডাররা হঠাৎ করে মণিপুরের উকরুলে এসে হাজির হলেন। বন্ধুরা ভাবুন, মণিপুরে এখন কার্যত কোনো স্টেট গভর্নমেন্ট নেই, ওটা সরাসরি সেন্ট্রাল কন্ট্রোলে আছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক্স সেক্রেটারি ভাল্লা সাহেব মণিপুর হ্যান্ডেল করছেন। আর এই পরিস্থিতিতে এত কমান্ডো, ফরচুনার, লিজেন্ডারের কনভয় নিয়ে ইশাক মুইভা গ্রুপের এন্ট্রি হচ্ছে। এটা স্টেট বা কেন্দ্রের ট্যাসেট অ্যাপ্রুভাল বা নীরব সম্মতি ছাড়া হতেই পারে না। অর্থাৎ ভারত একদিকে চায়না সাপোর্টেড গ্রুপকে মায়ানমারের ভেতরে গিয়ে মারছে, আর অন্যদিকে প্রো ইন্ডিয়া গ্রুপকে মণিপুরে জায়গা করে দিচ্ছে। এটাকেই বলে জিওপলিটিক্যাল চেজ। বন্ধুরা গল্পটা এবার পরিষ্কার হচ্ছে। ঢাকার হোটেলে US এজেন্ট আর ISI এজেন্টের মৃত্যু, শিলিগুড়ি আর কক্সবাজারকে টার্গেট করার প্ল্যান, মায়ানমারের ভেতরে স্ট্রাইক, আর মণিপুরের ভেতরে পলিটিক্যাল মুভ, এই সব কিছু একটার সাথে একটা জড়িত। এর সাথে যোগ করুন কিভাবে দিল্লি পুলিশ স্পেশাল সেল, UP STF এবং অন্যান্য রাজ্যের পুলিশ লাগাতার ISI মডিউল, IS মডিউল, পাকিস্তানি ড্রোন আর পায়রা ধরে ধরে শেষ করছে। এইসব ডটসগুলো কানেক্ট করলে একটাই দেশের নাম সামনে আসে, একটাই হাইড্রা, যার সব মাথাকে এক এক করে কাটতে হবে। এই হাইড্রাকে শুধু বর্ডারে মারলে হবে না, ডুরান্ড লাইনেও মারতে হবে, তার উপর ব্রহ্মোসও ফেলতে হবে, আর তার হাতে যত প্রক্সি আছে, যত এজেন্ট আছে, তাদেরকেও ঠুকতে হবে। মেসেজ এখন একদম ক্লিয়ার, উই উইল নট টেক ইট লাইং ডাউন। সে পাকিস্তান হোক বা অন্য যেই হোক, যার কোলেই বসে থাকুন না কেন, উই উইল হান্ট ইউ ডাউন। আমরা তোমার ঘরে ঢুকেও মারব, অন্য কোথাও পেলে সেখানেও মারব। সে তুমি সাদা চামড়া বা কালো চামড়ার যার সাথেই আসো না কেন, বা তুমি চাইনিজদের সাথেই আসো না কেন, তুমি মরবে। আজকের অ্যানালিসিস এই পর্যন্তই। আননোন ম্যানের এই খেলা সবে শুরু হয়েছে। ভারতের ইস্টার্ন ফ্রন্ট এখন সম্পূর্ণ অ্যাক্টিভ। এই নতুন ভারতের অ্যাপ্রোচ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আর আপনার কি মনে হয় এই পুরো জিওপলিটিক্যাল গেমে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? কমেন্টে লিখুন। আমি সুশোভন, আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।